বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফকির সায়েম ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্য চাষী প্রাণী পালক এবং শুভনু অধ্যায়ীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। তো আজকে আপনারা প্রতিদিন আমাকে যে প্রশ্ন করে থাকেন তার ভিতরে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে এবং এর মধ্যে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থাকে সাধারণত এই বিষয়গুলো নিয়েই আমি ভিডিওটা বেশি তৈরি করে থাকি। তো আজকে যে বিষয়টি আপনাদের প্রশ্নের বিপরীতে নিয়েছি সেটা হলো অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া টক্সিসিটি নিয়ে, অ্যামোনিয়া টক্সিসিটি ভয় নয় জয়, এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। কিন্তু এই ভিডিওটা দেখে বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরও আমার অনেক চাষি বন্ধুই আমাকে প্রশ্ন করছেন যে কোনোভাবেই অ্যামোনিয়াটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো আমরা যখন কোনো সমস্যায় পড়ে যাই মাছ চাষিরা, তখন কি দিলে কি হবে, কোনটা দিয়ে কি করব, আমরা এটা নিয়েই আসলে অনেকটা ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের যে সমস্যাটা হয়েছে এটা কেন হয়েছে, তা আমি যদি সেই পদক্ষেপটা সেটা বুঝে নেই তাহলে আমার সেই সমস্যাটা থাকবে না, কিংবা আমি যদি আগাম পদক্ষেপটা নিতে পারি তাহলে আমার এই সমস্যাটা হবেই না। তাহলে আজকে আমরা এই যে অ্যামোনিয়া টক্সিসিটি এটা কেন হয়, কি কি কারণে হয়, এবং এটা যাতে কখনোই না হয় বা হলে খুব সহজে কিভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো অ্যামোনিয়াটা কি? অ্যামোনিয়াটা হলো এটা নাইট্রোজেন জাতীয় দুর্গন্ধযুক্ত একটা বিষাক্ত গ্যাস। এটা যখন আমাদের পুকুরে বেশি পরিমাণে হয় তখন আমাদের পুকুরের পানিতে দ্রবীভূত যে অক্সিজেনটাকে থাকে সেটাকে সে ধাক্কা দিয়ে পানির উপরে তুলে দেয়, অর্থাৎ পুকুরের পানিতে ডিজলভকৃত অক্সিজেন শূন্য হয়ে যায় এবং সাথে যোগ হয় এই দুর্গন্ধ। এতে আমাদের মাছগুলো মারা যায়। শুধু মারা যায় না, মাছের আরও বিভিন্ন ক্ষতি হয়, সেটা আমি আলোচনা করব। তবে এই অ্যামোনিয়া টক্সিসিটি যখন আমাদের পুকুরের নাইট্রোজেন এবং হাইড্রোজেন এ দুটো গ্যাসের মাত্রাটা যখন সম পরিমাণে বাড়তে থাকে তখন সেখানে পিএইচের মাত্রাটাও বাড়তে থাকে। তা এটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? আমাদের অনেক মাছ চাষি ভাইয়েরাই পুকুর প্রস্তুতির সময় আমরা চুন দেওয়ার ব্যাপারে খুব কম গুরুত্ব দিয়ে থাকি। চুনটা কেন জানি পর্যাপ্ত পরিমাণে আমরা দিতে চাই না। আমাদের হিসাবটা এমন থাকে, আমি 200 গ্রাম চুন শতকে দিলাম, দ্যাটস এনাফ। কিন্তু আমি বারবারই আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে মাছ চাষে চুন, নুন, ছাই এর কোনো বিকল্প নাই। আপনি যেভাবেই যেদিকে যান, যেদিকে তাকান, যাই চিন্তা করেন, চুন লাগবেই। এবং সেটা কোনো 100, 200, 500 গ্রাম আর 1 কেজি 2 কেজি নয়। প্রয়োজনে আপনাকে 10, 12, 15 কেজি পার শতকে চুন প্রয়োগ করা লাগতে পারে, সেটা আপনার পুকুরের অবস্থাটা বুঝে। তো যাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে কাদা রয়েছে বা অল্প কাদাই থাক, সেখানে মাটিটাকে নিউট্রাল করার জন্য যতটুকু পরিমাণে চুন প্রয়োগ করা দরকার সেটা যখন আপনি প্রয়োগ করছেন না, কিংবা আপনার যে মাটিতে যে জৈব পদার্থ যেটা আছে, যেটা অপচনশীল অবস্থায় রয়েছে, সেটার পচন প্রক্রিয়া তো সম্পন্ন করবে একমাত্র চুন, অর্থাৎ এই ক্যালসিয়াম কার্বনেট। তো সেটার পচন প্রক্রিয়া যখন আমরা পুরোপুরিভাবে সম্পন্ন করাই না, অর্থাৎ পুকুর প্রস্তুতিতে পর্যাপ্ত পরিমাণে চুনের প্রয়োগ আমরা নিশ্চিত করি না এবং ছাইয়ের প্রয়োগ, তখনই আমাদের এই বিপত্তিটা ঘটে। এখানে অ্যামোনিয়ার মতো প্রবলেমটা আমাদের পুকুরে চলে আসে। এর পরেও আসে
আমরা মাছকে যে খাদ্যটা প্রদান করি সেই খাদ্যের যে অবশিষ্ট অংশটা যেটা পুকুরের তলানিতে গিয়ে পচে, মাছের যে মলমূত্র যেটা পুকুরের তলানিতে গিয়ে জমে, সেখান থেকে অ্যামোনিয়া হয়। তারপরে আমাদের যাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন হয়, বিশেষ করে ফাইটোপ্ল্যাঙ্কটন, যখন সেটা আমাদের মাছ একটা নির্ধারিত সময়ের ভিতরে খেয়ে শেষ করতে পারে না, তখন তারা মারা যায়। কারণ সবারই তো একটা এক্সপায়ারি ডেট আছে, ও তখন মারা যায়। তো যখন আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে সেই মৃত্যু শ্যাওলা অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন, মৃত্যু ফাইটোপ্ল্যাঙ্কটনটা থাকে, তখন আমাদের অ্যামোনিয়ার প্রবলেমটা হয়। এবং আমরা এই যে বিভিন্ন রকমের পুকুর প্রস্তুতিতে বিভিন্ন মেডিসিন আমরা ব্যবহার করি, অর্থাৎ সুজি পোকা বলে, এটাকে ক্লিন করার জন্য আমরা যে মেডিসিন ব্যবহার করি, আমাদের চাষকৃত পুকুরের চারপাশে মাঠে জমিতে পোকামাকড় দমন এবং আপনার এই যে লতাপাতা ধ্বংস করার জন্য যে জঙ্গল নিধন করা যে ঔষধ, এই বিভিন্ন রকম কেমিক্যাল যেটা ব্যবহার করা হয়, সেটা তো জোয়ারের পানি কিংবা বৃষ্টির পানি যে কোনো মাধ্যমে আমাদের পুকুরে চলে আসে। তো এই যে বিষক্রিয়াটা কিংবা আমি পুকুরে যে বিষটা আমি প্রয়োগ করলাম আমার পুকুরটাকে ক্লিন করার জন্য, এর ভিতর তো অনেক ক্ষতিকর ধাতব পদার্থ থেকে যায়, যেটা কখনোই নিধন করা সম্ভব হয় না। এসব বিষক্রিয়ার কারণে নানান কারণে আমাদের পুকুরে এই অ্যামোনিয়া টক্সিসিটিটা হয়। তো অ্যামোনিয়া টক্সিসিটি হলে এখানে প্রথমেই এটা বোঝা যায় সিলভার কাপ মাছের গতি দেখে। সিলভার কাপ মাছটা অ্যামোনিয়াটা যখনই হয় তখনও হঠাৎ করে একটা চক্কর দিয়ে তারপরে দৌড় দিয়ে গিয়েও পড়ে মারা যায়। সর্বপ্রথম অ্যামোনিয়া বোঝা যায় পুকুরে সিলভার কার্প মাছ থাকলে পরে। এই অ্যামোনিয়াটা মাছের ফুলকায় আঘাত করে, অর্থাৎ ফুলকাকে সে ক্ষত বিক্ষত করে, সেখান থেকে বিভিন্ন রকমের ঘাও, বিভিন্ন ইনফেকশন এখানে তৈরি হয়। আর যখন মাছের ফুলকায় ক্ষত তৈরি হয় অ্যামোনিয়া জনিত কারণ বা যে কোনো কারণেই হোক, যখন ফুলকাটায় ক্ষত তৈরি হয়, তখন মাছ যে পানিটাকে শোধন করে যে সে খাবে, সেখান থেকে সে খাবারটা খাবে বা তার শ্বাসকার্য যে সে ঠিকভাবে পরিচালনা করবে, সেটা সে করতে পারে না। এখন এই অ্যামোনিয়াটাকে নিয়ন্ত্রণ করার উপায় কি? আমরা যদি পুকুর প্রস্তুতির সময় পর্যাপ্ত পরিমাণে চুন, লবণ এবং ছাইয়ের আমরা নিশ্চিত করি, আমরা যদি মজুদ ঘনত্বটা কখনো অতি মজুত না করি, অর্থাৎ কোন মাছ কত কেজি উৎপাদন করা সম্ভব প্রতি শতকে সেটা জেনে আমরা সেই সীমার মধ্যে থেকে মজুদ ঘনত্বটা দেই, আমরা যদি মাছের খাদ্যটা তার চাহিদা অনুসারে হিসাব করে আমরা দেই এবং মাছের যে প্রোটিন চাহিদা, যেটা আমিষের চাহিদা, সেটা যে মাছের যত পার্সেন্ট আমিষ চাহিদা তার চেয়ে বেশি যাতে আমরা না দেই। কারণ প্রোটিনও কিন্তু অ্যামোনিয়া তৈরি করার জন্য বড় একটা মাধ্যম, কারণ প্রোটিনের অংশটা পচে সেখানেও অ্যামোনিয়াটা তৈরি হয়। এবং অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করার একমাত্র মাধ্যম হলো কার্বন সোর্স। এই কার্বন সোর্সটা কি কোন উপাদানের ভিতরে রয়েছে? সেটা পর্যাপ্ত পরিমাণ রয়েছে এই যে মোলাসেস বা চিটাগুড় বা রাপ, যে নামে চিনি, এই পর্যাপ্ত পরিমাণে কার্বন সোর্স রয়েছে চিনিতে। এবং মিষ্টির দোকানের যে মিষ্টির গাঁত বা অবশিষ্ট যে ঝোল যেটা মিষ্টির দোকান থেকে ফেলে দেওয়া হয়, এই মিষ্টির শিরার ভিতরে রয়েছে আমাদের এই যে নষ্ট গুড়, যেটা এর ভিতরে যথেষ্ট পরিমাণ কার্বন সোর্স রয়েছে। তো আমরা যদি মিষ্টির গাঁত, মিষ্টির গুড় অথবা বা চিটাগুড়, তবে চিনির চেয়ে কার্বন উপাদানটা গুড়ের ভিতরে, রাবের ভিতরে সবচেয়ে বেশি আছে, মোলাসেসের ভিতরে।
তা আমরা যদি এই মোলাসেসটাকে আমরা প্রতি মাসে যে 50 থেকে 60 গ্রাম ব্যবহার করার কথা বলি, এই ডোজটাকে যদি আমরা 50-60 গ্রাম না করে যাদের অ্যামোনিয়া হয়েছে তাদের জন্য বলছি, তারা যদি মাসে 100 গ্রামের একটা হিসাব করে সেই ডোজটাকে মাসে 2 বার করেন, অথবা এই 100 গ্রামই 4 ভাগ করে সপ্তাহে 1 বার করেন, খুব সহজেই এই অ্যামোনিয়াটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং অ্যামোনিয়া হলে যদি আমরা ছাই ব্যবহার করি, ছাই হলো কার্বন সোর্সের যথেষ্ট উত্তম একটা মাধ্যম। তবে যে ছাইটা তুলনামূলকভাবে একটু সাদা, অর্থাৎ বেশি পুড়ে গেছে, সেই সাদা ছাইটা হলো, এখানে কার্বন সোর্সটা খুব বেশি পরিমাণে থাকে। তা আমরা যদি একটু সাদা প্রকৃতির যে ছাইটা, অর্থাৎ বেশি পুড়ে যাওয়া যে ছাইটা, এটা যদি আমরা পাই তো সবচেয়ে ভালো। নতুবা যে কোনো ধরনের ছাই ব্যবহার করলেই আমাদের চলবে। আমরা খড় ব্যবহার করতে পারি। যদি আপনাদের পুকুর প্রস্তুতিতে সমস্ত নিয়ম বিধি মেনে আমরা পুকুর প্রস্তুতি করে থাকি, আমাদের মাছের ঘনত্ব বা খাদ্যের মাধ্যম বা আমরা মাছের যে অবশিষ্ট মলমূত্র সেটাকে আমরা রিসাইকেল করার ঠিকমতো করিনি, সেক্ষেত্রে আমরা খড়ও ব্যবহার করতে পারি। কারণ খড়ও হলো ভালো একটা কার্বন সোর্স। খড় পানিতে দিলে সেখান থেকে পানির দুর্গন্ধটা দূর হয়। আর একটা বড় মাধ্যম হলো কচুরিপানা। আমরা যদি আমাদের চাষকৃত পুকুরের জল আয়তনের 7 থেকে 8 ভাগের 1 ভাগ জায়গায় আমরা যদি জীবন্ত কচুরিপানা স্থাপন করি, তাহলে আমাদের পুকুরে কখনোই অ্যামোনিয়া টক্সিসিটির মতো এই প্রবলেমটা হবে না। শুধু অ্যামোনিয়া নয়, এই যে বিভিন্ন মেডিসিন ব্যবহার করার ফলে আমাদের পুকুরে যেটা ব্যবহার করি, এবং চাষের জমি থেকে বিভিন্ন রাসায়নিক এবং কেমিক্যাল মেডিসিন ব্যবহার করার ফলে যে ক্রোমোনিয়াম সহ বিভিন্ন ধরনের ভারী ধাতু যেটা আমাদের পুকুরে চলে আসে, এই ভারী ধাতুটাকে একমাত্র শোষণ করতে পারে হলো জীবন্ত কচুরিপানা। সেক্ষেত্রে আমরা যদি আমাদের জল আয়তনের 7 থেকে 8 ভাগের 1 ভাগ জায়গায় আমরা জীবন্ত কচুরিপানা যদি স্থায়ীভাবে আমরা স্থাপন করি, তাহলে কখনোই আমাদের অ্যামোনিয়া টক্সিসিটির মতো এই প্রবলেম নিয়ে চিন্তা করতে আমাদের হবে না। তো আশা করি যারা অ্যামোনিয়া প্রবলেম নিয়ে ভুগছেন, অ্যামোনিয়ার সমস্যায় ভুগছেন, কারণ অ্যামোনিয়া তো মাছ চাষের জন্য যথেষ্ট বড় ধরনের একটা ক্ষতির মাধ্যম। কারণ আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার লক্ষ লক্ষ টাকার মাছ দেখা যায় শেষ হয়ে যাবে। এজন্য অ্যামোনিয়া নিয়ে যথেষ্ট পরিমাণ সচেষ্ট থাকা উচিত আমাদের প্রত্যেক চাষির। তো আপনারা এই যে মাসিক যে ডোজগুলো আমাদের আছে, চুন, লবণও অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করতে যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে। আপনারা মাসিক পরিচর্যায় যে লবণটা যেভাবে দিয়ে থাকেন, সে লবণটার 60 থেকে 70% লবণ পানিতে গুলে দিতে পারেন, এবং বাকি 40 থেকে 30% লবণ সেটা সারের মতো করে, এই যে রাসায়নিক সার যে আমরা এই যে আমাদের চাষের জমিতে যে আমরা ব্যবহার করি, এভাবে ছিটিয়ে সারা পুকুরে দিতে পারেন 30 থেকে 40%, আর বাকিটা পানির সাথে গুলে সারা পুকুরে এটা ছিটিয়ে দিতে পারেন, তাতেও অ্যামোনিয়াটা নিয়ন্ত্রণ হবে। তো আমরা যদি এই সব বিষয়গুলো একটু মাথায় রেখে আমরা মাছ চাষটা করি, তাহলে আমাদের অ্যামোনিয়া কেন, এই যে পিএইচের যে প্রবলেম, এ জাতীয় কোনো সমস্যা নিয়ে আমাদের কখনোই ভাবতে হবে না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।